হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি মম রিয়া বলছি, ঢাকা উত্তরা থেকে। আমরা তো খুবই খারাপ ছিলাম। এতদিন যে কি আতঙ্কের মধ্যে দিনটা কেটেছে, মনে হচ্ছে যে একটা যুদ্ধ পার করলাম। যুদ্ধ তো কখনো দেখি নাই, কিন্তু এই যে সেই এক সপ্তাহ ধরে অনুভব করলাম আসলে যুদ্ধ কী জিনিস। বাসা থেকে আমরা একদমই বের হতে পারি নাই, শত প্রয়োজন লাগলেও। তো ঘরে বসে গুলির আওয়াজ শুনছি, এত যে গুলির আওয়াজ। আর আমার বাসার সামনে উত্তরা 6 নম্বর সেক্টরে 2 দিন ধরে প্রচণ্ড গোলাগুলি হয়েছে, একদম ভাঙচুর অনেক কিছু। তো আমার বাসার ফ্ল্যাট যেহেতু পেছন সাইডে, যার কারণে আমি কিন্তু দেখতে পাই নাই, ঘরে বসে সব কিছু শুনতে পেয়েছি। আর বের হওয়ার তো সাহসই পাই নাই, যে বের হয়ে ছাদে উঠতেও পাই নাই, এতটা ভীত ছিলাম। আর সব সময় আমার ছেলেকে পাহারা দিয়ে রাখতে হয়েছে, মানে তার কলেজে যে সব স্টুডেন্টরা গিয়েছে, সে এখন যাবে কিভাবে, সে ভেতর থেকে লক দিয়ে আমি রেখেছি আমার ছেলেকে আটকে। বাড়ির ছাদে পর্যন্ত উঠতে দেয় নাই, কিছু থেকে যেন একদম বিচ্ছিন্ন হয়েছিলাম। তো ঘরে খাবার দাবার ছিল, সমস্যা হয় নাই, শুধু আমার সবজিটা শেষ হয়ে গেছিলো, যার কারণে সবজিটা আনতে যেতে পারি নাই। তবে গত 2-3 দিন থেকে স্বপ্নতে যাওয়া যাচ্ছে, যখন কারফিউ একটু শিথিল হয় তখন স্বপ্ন থেকে এটা সেটা নিয়ে আসা যাচ্ছে। তা আশা করি খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে আবার আগের মতো। তো যাই হোক, ভিডিওর কথায় আসা যাক। আমি তো প্রায় 1 মাস যাবৎ ভিডিও দিতে পারি নাই, অসুস্থ ছিলাম পায়ে প্রচণ্ড ব্যথার কারণে। তো এই আতঙ্কের ভেতরে দেখা যায় যে পায়ের ব্যথা কোথায় হয়তো চলে গিয়েছে, আতঙ্কটা এত বেশি ছিল যে। আর এই অসুস্থতার কারণে কিন্তু কিচেনের কাজও ঠিক মতো তেমন পরিষ্কার করতে পারি নাই। তো আমার কিচেনটা খুবই নোংরা। তো ঈদের আগে যে ডিপ ক্লিন করেছি, আর কিন্তু ডিপ ক্লিন করা হয় নাই। তো একে একে সব কিছু আর কি ক্লিন করতে শুরু করেছি। তো আমি এই যে ওয়াল জারগুলো একটু ক্লিন করে নিব, পানি ছাড়াই যেভাবে ক্লিন করি। তো আমি যেটা একটা তৈরি করে, একটা মিক্স ক্লিন জার তৈরি করে রাখি ঘরে সব সময়, সেটা দিয়েই ক্লিন করে নিব। আর এই যে এটা হচ্ছে অয়েল স্টেনার, তো এটা আমি একটু পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এই অয়েল জারগুলো আমি স্প্রে করে মুছে নিব, পানি লাগাবো না উপরগুলো, কারণ ভেতরটা পরিষ্কারই আছে, উপরে একটু তেল চিটে ভাব এসেছে, তো উপরটা একটু ক্লিন করে নিব। এই যে স্প্রেটা খুবই উপকারী, স্প্রে করলে মুছে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একদমই পরিষ্কার হয়ে যায়। আর এটার মধ্যে আমি একটু ভিম লিকুইড, একটু ভিনেগার, একটু খাবার সোডা আর পানি মিক্সড করে নিয়েছি, সামান্য একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। তো এটা দিলে চকচকে ভাব চলে আসে গ্লাসগুলোতে এবং খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এই যে আমার এই অয়েল জারগুলো আমি এভাবে বেশিরভাগ সময় ক্লিন করি, খুব কমই। যখন খুব বেশি ভেতরটা নোংরা হয় তখন আগে পানি দিয়ে ওয়াশ করি, তাছাড়া আমি উপরটা এভাবে ক্লিন করি এই ক্লিন জারটা দিয়ে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে খুব সুন্দরভাবে আমি টিস্যু দিয়ে কিন্তু মুছে নিচ্ছি স্প্রে করে। আর এই ভিডিওটা আমি গতকালকে শ্যুট করেছি, যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, কারণ আতঙ্কের ভেতরে কিন্তু কোনো কাজও করতে ইচ্ছে করছিল না, মানে কেমন যে একটা ভয় কাজ করছিল ভেতরে। কোনো মতে একটু রান্না করেছি আর কি খাওয়ার মতো, এরকম। আর আমি যেহেতু 2 ছেলে মেয়েকে নিয়ে একা থাকি, তো আমার একটু বেশি ভয় কাজ করছিল। আসলে বাংলাদেশের মানুষ আমরা কেউ আসলে বুঝতেই পারি না যে আচমকা এভাবে একটা পরিবেশ সৃষ্টি হবে, কেউ কখনো ভাবতেই পারি না। এখন দোয়া করি যেন সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়, বাচ্চাদের স্কুল কলেজ সবকিছু যেন খুলে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। আর বাসায় যেহেতু নেট ছিল না, তো বাচ্চারা তো মাথাটা পাগল করে দেওয়া অবস্থা রেখেছে, আর বাকি রাখে নাই। নেট ছাড়া যেন তারা একটা মিনিট চলতে পারে না, একটা নেশার মতো কাজ করছে, এরকম অবস্থা আর কি। এতটা জ্বালাতন করেছে আমার মেয়ে বিশেষ করে। সারাক্ষণ প্রশ্ন করে কান ঝালাপালা করে দিয়েছে, কখন আসবে নেট, কবে আসবে নেট, কখন আসবে নেট, এভাবে করে। এই যে আমি কিন্তু জারগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা চকচকে ভাব হয়েছে, উপরে যে তেল যে ছিল সব কিন্তু কেটে গিয়েছে। তো আমি এভাবে করে সমস্ত অয়েল জারগুলো ক্লিন করে নিলাম। তো এরপর আমি দুপুরে একটু রান্নাবান্নার প্রিপারেশন নিব, সকালে নাস্তার আগে কমপ্লিট করে ফেলেছি। তো এখানে অয়েলটা রিফিল করে নিব, অয়েলটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো একটু এখানে তেল ঢেলে নিব আমি। আর এখানে আমি খুব বেশি তেল ঢালি না, যেহেতু এটা গ্লাস হালকা, তো দেখা যায় যে বাড়ি লাগলে খুঁড়িয়ে হয়ে যেতে পারে, সেজন্য আমি খুব কম করে এটাতে অয়েলটা ঢেলে নিই।
এই 7 দিন তো ধরে একদম আমরা সবার সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম, কারো ভিডিও কিন্তু দেখতে পারি নাই, নিজেদের ভিডিও তো দিতে পারি নাই। চ্যানেলের যে অবস্থা খারাপ, আমি এমনিতেই ভিডিও দিনে প্রায় 1 মাস যাবত, আরও তো চ্যানেলের 12টা বেজে গেছে আমার। এক এক করে সবগুলো ক্লিন করব। আজকে শুধু এই ওয়েলডারগুলো ক্লিন করলাম, আগামীকাল আবার দেখা যায় সব কিচেনটা পুরো ক্লিন করব, ডিপ ক্লিন করতে হবে। তো এই যে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি, তো ইলিশ মাছ কেটে নিয়েছি। আর এই মাছ কাটতে যেয়ে কিন্তু আমার হাতটাও কেটে ফেলেছি, তো কোনো মতে একটু কাপড় জড়িয়ে নিয়েছি, অনেকটা কেটে গিয়েছে বড় আঙুলটা। তো এখন আমি একটু লবণ আর হলুদ একটু মাখিয়ে নিব মাছের সঙ্গে, মাছটাকে ভেজে নেব। এটা বেগুন দিয়ে ভুনা করবো ইলিশ মাছটা। তো এই মশলার জারটাও কিছু রিফিল করা লাগবে, দেখা যায় যে হলুদ মরিচ অনেকটা শেষ হয়ে গিয়েছে, তো এখানে একটু কিছু রিফিল করে নিব হলুদটা। আমার মশলা দেখা যায় যে 2-3 জায়গায় থাকে, তো প্রথমে একটু বড় জারে থাকে, এরপরে যেটাতেও কিছু কিছু রেখে দিই অল্প অল্প করে সামান্য। তাড়াহুড়োর সময় দেখা যায় যে এটাও বের করে রান্না করে নিই অনেক সময়। আর এই মশলা বক্সে তো থাকে মশলা, সব রকমের মশলা রাখি এখানে অল্প অল্প করে, এটাতে যেহেতু বেশি আটে না, অল্প অল্প করে এখানে রেখে দিই। তো মাছটাকে লবণ হলুদে মেখে আমি একটু ভেজে নিব হালকাভাবে ইলিশ মাছটা। তো এটা হাত দিয়ে নাড়ার প্রয়োজন পড়ে, এভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু লবণ হলুদটা মিশে যায় মাছের সঙ্গে। আর এখানে একটা ইলিশ মাছ আছে পুরো 2-3 লেজ আরিয়া বাদ দিয়ে, আর মাথাটা আমি সবজি রান্না করব, সবজিতে দিব এটা মাথাটা। তো আমার বাসার সামনে যে কি পরিস্থিতি, আমি কিন্তু ভিডিও করি না, অনেকে কিন্তু ভিডিও করতে পেরেছে হয়তো বা, কিন্তু আমি তো বের হতে সাহসই পাই নাই, যে ভিডিও তো দূরে থাক, আমি ছাদে ওঠার আরও সাহস পাই নাই। আর এই ছেলের কারণে আমি সবসময় লক দিয়ে রাখতে হয়েছে আমার দরজাতে, কোনো সময় হয়তো চলে যেতে পারে, স্টুডেন্ট মানুষ, তো এর কারণে ওকে চোখে চোখে রাখতে হয়েছে। তো আমি বেগুনটা এভাবে কেটে নিচ্ছি একদম ফালি ফালি করে, চিকন চিকন। তো এটা একদম মাখা মাখা করে রান্না করব ইলিশ মাছ দিয়ে, ঝোল করব না, মাখা মাখা করব। তো মাছটাকে আমি হালকাভাবে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। নেট ছাড়া তো তাও চলা গিয়েছে, আমি তো আরও ভয় পেয়েছিলাম যে না জানি কারেন্টটাও চলে যায়, কারেন্ট যদি চলে যেত তাহলে কি একটা বিপদ হতো, মানুষের দুর্ভোগের শেষ থাকতো না যদি কারেন্টটা চলে যেত। দেখা যায় যে গরমটা যদি আরও বেশি দিন স্থায়ী হতো, দেখা যায় কারেন্টও কিন্তু চলে যেতে পারতো, সব কিছু সম্ভব ছিল। তো যাই হোক, সব কিছু ঠিক হয়ে যাক এটাই দোয়া করি। বাসা থেকে যেন বের হতে পারি একটু, অনেক দিন হয় বাসা থেকে বের হতে পারি না বাচ্চাদের নিয়ে, মানে বাসায় থেকে থেকে আমার মাথাটা শেষ করে দিচ্ছে 2 বাচ্চা, কি আর বলবো। তো হালকাভাবে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাথাটা দিয়ে আমি সবজি রান্না করব। তো মাথাটা একটু ভেজে নিব হালকাভাবে, মিষ্টি কুমড়া, এরপর হচ্ছে যে পেঁপে টেপে দিয়ে সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর এই যে বেগুন দিয়ে ভুনা করব ইলিশ মাছটা। তো মাছটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি, তো এখন মশলাটা কষে নিব, তারপর বেগুনটা দিয়ে কষে নিয়ে মাছটা দিয়ে দিব। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না তুলে দিয়ে আমি আমার বেডরুমটা একটু আজকে ক্লিন করে নিব। তো এখন একটু আস্তে আস্তে সব কিছু একটু সুস্থ হয়েছি, তো পুরো বাসাটা আমার ক্লিন করতে হবে, তো অল্প অল্প করে সব কিছু একটু করে ক্লিন করে নিচ্ছি। এই যে সমস্ত মশলা, ইলিশ মাছে তো খুব একটা বেশি মশলা দিতে হয় না, তো পেঁয়াজটা দিয়েছি, এরপরে হালকা একটু আদা রসুন দিয়েছি, এরপর মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু গলে আসলে পরে সামান্য একটু পানি দিব, তারপরে মাছটা ছেড়ে দিব, যেহেতু এটা ঝোল হবে না, মাখো মাখো হবে। আর বেগুন তো খুব তাড়াতাড়ি গলে যায়, পানি খুব সামান্য দিতে হয় বেগুনে। এরপর মাছগুলো ছেড়ে দিব, এবং যখন একদম মাখামাখা হবে তখন আমি ফেলবো। আর ইলিশ মাছ এমন একটা মাছ, যেটাতে দেওয়া হোক না কেন সেটারই স্বাদ বেড়ে যায়, তো যেটা যে সেই দিয়ে রান্না করা যাক না কেন এমনিতেই টেস্ট হয় খেতে। তো ওদিকে তরকারি তুলে দিয়ে এসে এদিকে আমার বেডরুমটা এখন একটু ক্লিন করে নিব। প্রথমে আমি বেডশিটটাকে তুলে নিব, এটা ওয়াশিং মেশিনে ধুতে দেবো, এরপরে অন্য একটা বেডশিট বিছিয়ে নিব। বেশ নোংরা হয়েছে বেডশিটটা, আর যেহেতু হোয়াইট কালারের, আর বেশি নোংরা হয় একটু হোয়াইট কালারগুলো। আর যে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব, পুরো রুমের ফার্নিচারে ক্লিন করে নিব, ধুলাবালিও পড়েছে প্রচুর।
আর বাসায় দেখা যাচ্ছে কাদো কাদো একদম কালি কালি হয়ে গেছে, যে কাঁদানি গ্যাস ছেড়েছিল। তো আমার বাসায় চলে এসেছে ধুলা গ্যাসের ইয়াটা, তো পুরা পায়ে কাদো কাদো হয়ে যাচ্ছে, একদম কালি কালি পুরা রুম। দেখা যায় 2 দিন লাগছে আমার এগুলো পরিষ্কার করতে। তো নেটটা অন হওয়ার সাথে সাথে দেখলাম যে ড্যাফোডিল গার্ডেনে লাভলি আপু পোস্ট দিয়েছে, তো উনি দোয়া করেছেন সব বাংলাদেশের জন্য। তো লাভলি আপুকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আপু। আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই কিন্তু এক, 2 দেশ হলে কি হবে, কিন্তু সবাই আমরা এক হয়ে কাজ করি এখানে। তো সবার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, এখানে সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তো আমি কিন্তু খাটটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, এখন আমি চাদরটা দিয়ে বিছিয়ে দিচ্ছি। আর আমার কাছে বেডশিট বিছাতে এবং পিলো কভার ভর্তি এত বিরক্তকর কাজ লাগে, একটা সবচেয়ে বেশি বিরক্তকর লাগে আমার কাছে এটা। একটু ঝেড়ে নিচ্ছে, এখন আমি বিছানা হয়ে গিয়েছে। কাজটা আসলে কখনো আমি করতাম না, যখন আপনাদের ভাইয়া থাকতো তখন ও করে দিত সবকিছু, বালিশের পিলো কভার চেঞ্জ করা, বেডশিট বিছানো সবই করে দিত, ওর উপরে সব চাপিয়ে দিতাম এগুলো। তো এখন আমাকেই করতে হচ্ছে। তো আমরা আস্তে আস্তে সবই ফার্নিচারগুলো একটু ব্রাশ দিয়ে ক্লিন করে নিব, ধুলাবালিগুলো। তো আলমারিটা একটু ক্লিন করে নিচ্ছি, প্রতিদিন এটা করি, হালকা পাতলা টাচ প্রতিদিনই দিয়ে ফেলি। আর মাসে একবার করে আমি ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করি, আর এটা তো প্রতিদিন করতেই হয়, ব্রাশ দিয়ে ক্লিন ধুলাবালিগুলো। দেখা যায় অনেক সময় বাদও পড়ে যায়, এক একদিন প্রতিদিন করতে সময়ও পায় না, অনেক সময় হয়ও না। আর আমার বেডরুমটা অতটা ধুলা আসে না, আমার সবচেয়ে বেশি ডাইনিং স্পেসে ধুলাবালি আসে। তো অতটা বেশি নোংরা এখানে খুব কমই হয় বেডরুমটা। তো ডাইনিংটা কিন্তু আমার প্রতিদিনই ক্লিন করতে হয়, টেবিলটাতে তো একদম ধুলার পরে থাকে ডাইনিং টেবিলের উপরে আমার। তো এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, একটু ব্রাশ দিয়ে মুছে নিচ্ছে হালকা পাতলাভাবে। কথাই তো আছে, ক্লিনিং এর কোনো কাজে হাত দিলে কিন্তু দেখা যায় একটা পর একটা কাজ বের হতে থাকে একটা সে আরেকটা। তো সবই তখন করতে হয় ক্লিন। তো আমি আমার তো ঘর কিন্তু মোছা হয়ে গিয়েছে, কাদের খালা কিন্তু মুছে দিয়ে চলে গিয়েছে। তো পরে কিন্তু আবার আমাকে ঝাড়ু দিতে হবে, যে মোছামুছি করলাম ধুলাবালি পড়লো। তো আমি এটা বেশ দুপুরবেলা আমি করছি এটা। তো আমি রান্না বান্না কমপ্লিট করে এসে তারপরে বেডরুমটায় হাত দিয়েছি। খুব সকাল না, এখন প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে, 1টার কাছাকাছি। তো যে পুরো রুমটাকে আমি কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি এবং ক্লিন করে নিয়েছি, একদম সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি এবং গ্রিলগুলো মুছে নিয়েছি। সেটা তো আর ভিডিও করা হয় না, জানালার গ্রিলগুলো কিন্তু মুছে নিয়েছি। একটু করতে আমার অনেকটা সময় গেছে, 7-8 দিন ধরে বাসায় বসে আছি, কিন্তু সবই বন্ধ, তারপরে কিন্তু ভিডিও করতে পারি নাই। মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তাহলে কি আর ভিডিও করতে ইচ্ছে করে। একটু স্বাভাবিক হচ্ছে, তখন গতকালকে এই ভিডিওটা করেছি আমি। তো পুরো রুমটা আমি একদম ক্লিন করে নিয়েছি। কিন্তু বাইরে প্রচন্ড রোদ, অনেক আলো। আর দুপুর টাইমটায় আমার রুমে একটু আলো আসে আর কি, সকাল টাইমটায় আসে না। এখন 1টা বাজে, এখন একটু রোদ আসে, মানে আলো আসে অনেক আর কি। আজ বেশ কিছুদিন ধরে প্রচন্ড আলো বাইরে হচ্ছে, রোদ হচ্ছে, প্রচুর রোদ, একদম কাঠফাটা রোদ যাকে বলে সেরকম রোদ হচ্ছে। তো যে পাশ সাথে আমার বেলকুনিটা আচার ক্লিন করবো না, বেলকুনিটাও ক্লিন করা লাগবে। দেখা যায় গাছের মাটি পড়ে কিন্তু অনেক নোংরা হয়েছে, তো বেলকুনির স্লিপটাও ক্লিন করবো পরে। তো আর যে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত দোয়া করি সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।